নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। দেশের 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে মোট 7টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। আগামী 11 ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কারগুলো তুলে দেবেন। শুক্রবার সামাজিক মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জানিয়েছেন, দেশের সেরা জেলা গোমতী জেলা। পুরস্কার হিসেবে 5 কোটি টাকা পাবে এই জেলা। দেশের সেরা ব্লক অমরপুর আরডি ব্লক। 1,75,00,000 টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে এই ব্লকের জন্য। তৃতীয় পুরস্কার দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত দক্ষিণ মনুবঙ্কুল রূপাইছড়ি আরডি ব্লক। পুরস্কার হিসেবে 1 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় সেরা গ্রাম ঊর্জা পঞ্চায়েত হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে অমরপুর আরডি ব্লকের অন্তর্গত থাকছড়া। পুরস্কার হিসেবে ঘোষণা হয়েছে 75 লক্ষ টাকা। অপরদিকে দরিদ্র মুক্ত ও উন্নত জীবিকা গ্রাম, পর্যাপ্ত জল এবং শিশু বান্ধব গ্রাম হল কুমারঘাট আরডি ব্লকের অন্তর্গত বেতছড়া এবং অমরপুর আরডি ব্লকের অন্তর্গত দেববাড়ি এবং অমরপুর আরডি ব্লকের অন্তর্গত রাংকাং। প্রত্যেকটির জন্য 50 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। মোট পুরস্কারে রাশি 10 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে এই বিষয়ে রাজ্যবাসীকে অবগত করে জানিয়েছেন, এই বিষয়ে অর্জন রাজ্য সরকারের সুশাসন ও নাগরিক জীবনের উন্নয়নের সদর্থক পরিবর্তনের প্রমাণ। এই প্রাপ্তির জন্য মুখ্যমন্ত্রী পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত জনপ্রতিনিধি সহ পঞ্চায়েত দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগরতলায় এনএসির বৈঠকে যোগ দিতে আগামী 19 ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের লক্ষ্যে চলছে জোর প্রস্তুতি। নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠককে ঘিরে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে রাজ্য প্রশাসনে। সেজে উঠেছে হোটেলগুলিও। এনএসির বৈঠকে যোগ দিতে আগামী 19 ডিসেম্বর রাজধানীতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে গত আগস্ট মাসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভয়াবহ বন্যার কারণে বৈঠক স্থগিত হয়েছিল। এবারের বৈঠকে যোগ দিতে আসছেন 6 রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীরা। ত্রিপুরা সহ 7 রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালরা বৈঠকে অংশ নেবেন। আগামী 21 ও 22 ডিসেম্বর দুদিন হবে এনইসির বৈঠক। এর আগে 19 ডিসেম্বর রাজ্যের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্য বিজেপি নেতৃত্ব ও মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করবেন বলে খবর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, সীমান্ত নিরাপত্তা নিয়ে এবারে বৈঠকে আলোচনা হবে। উত্তর পূর্বাঞ্চলের 5টি রাজ্যের সাথে বাংলাদেশ সীমান্ত রয়েছে, ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। কিভাবে এই সমস্যা দূর করা যায়, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বৈঠকে। বৈঠকের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বৈঠকের মাঝে 7 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে পৃথকভাবে বৈঠক করবেন বলে প্রশাসন সূত্রে খবর। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তের পরিস্থিতি সম্পর্কে রাজ্যগুলোর কাছ থেকে রিপোর্ট চাইবেন তিনি। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নেশার রমরমা, উন্নয়ন সব বিষয় নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় প্রবন্ধের বাস্তবায়ন কতটা, ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তা, যেসব প্রকল্পের কাজ হচ্ছে সেসব প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তৃত আলোচনা হবে। পাশাপাশি আগামী দিনে রাজ্যগুলোর কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা হবে বলে খবর। 2008 সালে 13 মে আগরতলার প্রজ্ঞা ভবনে এনইসির 56তম বৈঠক হয়েছিল। সে সময় রাজ্যে ছিল বাম সরকার আর কেন্দ্রে ছিল কংগ্রেস পরিচালিত সরকার। এবার ডাবল ইঞ্জিনের সরকার। জানা গেছে, সব মিলে প্রায় শতাধিক প্রতিনিধি আসছেন ধরে নিয়ে শহরের বড় হোটেলগুলো সাজিয়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ডোনার মন্ত্রীর পাশাপাশি আরও একজন কেন্দ্রীয় মন্ত্রীর আসার কথা রয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, আগামী 12 ডিসেম্বর থেকে সরকারি অতিথিশালা সহ একাধিক বিলাসবহুল হোটেল চলে যাবে রাজ্য সরকারের অধীনে। ইতিমধ্যে বুকিং করা শুরু হয়ে গেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করবেন তীব্রমথার নেতাদের সঙ্গেও। এছাড়া কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পদাধিকারীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শান্তন টিভি। গত আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁটা খাল সংলগ্ন এলাকায় পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা, অবিলম্বে কাঁটা খাল বাঁধের সংস্কার করা এবং এর নাব্যতা বাড়ানো,
রাধানগর স্থিত পাকা ব্রিজের উপর যত্রতত্র পার্কিং বন্ধ করা এবং লেক চুমনি বাজারে আসা ক্রেতাদের জন্য সুনির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা করার দাবিতে শুক্রবার সিপিআইএমের অভয়নগর লোকাল কমিটির পক্ষ থেকে সদর মহকুমা শাসক অফিসে একটি ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব কৌশিক চক্রবর্তী, প্রসেনজিৎ সিং, বিশ্বজিৎ দেব, রতন কুমার দেব সহ অন্যান্যরা। ডেপুটেশন প্রদান করার পর প্রতিনিধি দল জানান, 3 দফা দাবিতে স্মারকলিপি ডিসিএম-এর কাছে তুলে দেওয়া হয়েছে। গত আগস্ট মাসে বন্যার পর কাঁটাখালের বাঁধের সংস্কার হয়নি। বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে কাঁটাখালের বাঁধ। আগামীতে নাগরতলা শহরবাসীকে বড়সড় বিপদের মধ্যে পড়তে হতে পারে এই বাঁধের কারণে। অবিলম্বে এই বাঁধ সংস্কার করার জন্য দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, কাঁটাখাল সংলগ্ন বহু পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো সরকারি আর্থিক সহযোগিতা করা হয়নি। রাজনীতিকরণ ও দলীয়ভাবে এলাকায় চলছে আর্থিক সহযোগিতা। তাই এগুলো বন্ধ করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি আরো জানান, রাধানগর স্থিত পাকা ব্রিজের উপর যত্রতত্র পার্কিং বন্ধ করা এবং লেক চুমনি বাজারে আসা ক্রেতাদের জন্য সুনির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। ব্রিজের উপর পার্কিং এর ফলে একটি অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারে না। প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়ে থাকে। তাই এই দাবিগুলি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা হয়। আমাদের অভয়নগর এলাকাতে কাঁটাখালের পাশে যে বসবাস আছে, ইন্দ্রনগর শ্মশান থেকে বিটারবন পর্যন্ত, এই কাঁটাখালে বন্যার ফলে এই বাড়িগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গত 3 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত সবাই সরকারি যে অনুদান বা সরকারি যে সাহায্য সেটা পায়নি। আমরা দেখেছি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় সরকার যে অনুদান দিচ্ছে তা কিছুই না। তারপরেও এই অনুদান বন্টনে দ্বিচারিতা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। একটা বড় অংশ মানুষ এই বন্যার এই ক্ষতিগ্রস্ত অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে। অনেক মানুষ আমাদের কাছে এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা মানুষের কাছে গেছি, খবর নিয়ে দেখেছি প্রকৃত অর্থেই তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তারা এই সরকারি অনুদান পায়নি। আমরা অভয়নগর অঞ্চল কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে মাননীয় এসডিএম-এর কাছ থেকে সময় নিয়ে আজকে ওনার নজরে নেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে এসেছি। রাস্তা সংস্কারের নিম্নমানের কাজ মুখ্যমন্ত্রী এবং মেয়রের দৃষ্টি আকর্ষণ করলেন আগরতলা পৌর নিগমের অন্তর্গত 23 নং ওয়ার্ড এলাকার মানুষ। আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজে দুর্নীতি করে উন্নয়নের 12টা বাজিয়ে দিচ্ছে ঠিকাদার থেকে শুরু করে কিছু জনপ্রতিনিধি। এমনটাই অভিযোগ 23 নং ওয়ার্ড এলাকার বাসিন্দাদের। জনগণ বলছে, এগুলোকে উন্নয়ন বলে না। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার নিজে কাজগুলো যাচাই করুক। শুক্রবার আগরতলা পৌর নিগমের 23 নং ওয়ার্ডের অন্তর্গত ধলেশ্বর 3 নং রোডের রাস্তা নিয়ে এক গুরুতর অভিযোগ তুলছে এলাকাবাসী। এলাকার এক যুবক জানায়, বৃহস্পতিবার রাস্তাটির মধ্যে ঢালাই দিয়ে গেছে শ্রমিকরা। এতটাই নিম্নমানের পিচ ঢালাই হয়েছে যে গাড়ির চাকার সাথে এবং মানুষের পায়ের জুতোর সাথে পিচ উঠে যাচ্ছে। এর দ্বারা স্পষ্ট কতটা নিম্নমানের কাজ হয়েছে এলাকায়। বিগত দিনে এত নিম্নমানের কাজ এলাকায় হয়নি। এলাকার কাউন্সিলরের নাম মণিমুক্তা ভট্টাচার্য। তিনি এই রাস্তা দিয়ে তা যাতায়াত করেন, কিন্তু এই রাস্তার অবস্থা এতটাই করুণ হয়েছে যে মানুষ চলাচলের অযোগ্য। এই কাজটি অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক, কারণ জনগণের করের টাকা দিয়ে রাস্তা সংস্কার হচ্ছে, কিন্তু এই রাস্তা যদি চলাচলের অযোগ্য হয় এবং ঠিকাদার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু ব্যক্তি মোটা অঙ্ক হাতিয়ে নেয়, তাহলে এই রাস্তা কোনো কাজেই আসবে না। এ ধরনের কাজ কোনোভাবে উন্নয়নমূলক কাজের আওতায় আসে না। মুখ্যমন্ত্রী এবং মেয়র দুজনেই এই কাজটি তদন্ত করার প্রয়োজন এবং আগামী দিনেও কোনো কাজ ঠিকাদারের দেওয়ার আগে তাদের বিষয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে কাজ দেওয়া প্রয়োজন। না হলে জনগণের পয়সা এভাবে লুট হবে। অবিলম্বে এ ধরনের লুটের রাজত্ব বন্ধ করা প্রয়োজন বলে দাবি করেন। অভিযুক্ত হয়েছে ব্যাপার
কালকে রাত্রেবেলা কে বা কাহারা কোন পক্ষ থেকে এই রাস্তাতে পিচ করে দিয়ে গেছে। পিচ করার পর সকালবেলা উঠে দেখি রাস্তার 10 কদম দূরে দূরে পিচ উঠতে যাইতেছে। আজকে যে পিচ উঠতে যাইতেছে এখনই শুরু হতে দেখা যাবে যে 2 দিন পরে ভালোভাবে গাড়ি চললে এই পিচ উঠতে যাবো বা বৃষ্টি বললে এই পিচ উঠতে যাবে। তাহলে এই পিচ করা মানে নাই। এই পিচ যে করছে এই টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকা দিয়ে এই পিচ যদি ঠিক মতো না করে দেওয়া হয়, তার মানে আমি মনে করি এটা একটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাম, যে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে পিচ করাইতেছে ভালো কাজের লেগা, কিন্তু টাকাটা ভালো জায়গাতে যাইতেছে না। এটা একটা অপাত্র দাম হইতেছে। এই জন্য ব্যাপার আর কি আমার বক্তব্য। আমার অভিযোগ কোন জায়গা? এই জায়গাটা হয়েছে গিয়ে সেটা দলেশ্বর 3 নম্বর রোড নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। এদিকে যিনি কাউন্সিলর আছে ওনাকে এই ব্যাপারে কি আগে জানানো হয়েছে বা আমি তো জানি না। কাউন্সিলরের বাড়ি এই সামনেই, আর একটু আগে যে রাস্তাটা যে ভালোভাবে যে পিচ উঠতেছে এর এই লগের গলিটা দিয়েই কাউন্সিলর থাকেন। আমার মনে হয় নিশ্চয়ই কাউন্সিলর মহোদয়ের নজরে আসছেন বা আইসে দেখছে। যদি যাই না থাকে কাউন্সিলর কি কোনো কড়া পদক্ষেপ নিব কি নিত না এটা আমরা জানা নাই। মুখ্যমন্ত্রী আর মেয়র সাহেবের কাছে বার্তা একটাই থাকবো, যখনই যেই জায়গায় কোনো কাজ হয় সঠিকভাবে তদন্ত করে যেন ওই কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়। কারণ এই যে আমার এলাকায় যে কাজ হচ্ছে এটা উন্নয়নমূলক কাজ, এটা নিম্নমানের উন্নয়নমূলক কাজ। কেন বলেছি? কারণটা হচ্ছে যে এই যে কাজটা করে দিয়ে গেছে এই কাজটা উন্নয়নমূলকের খাতায় পড়ে না, এই কাজটা হচ্ছে নিম্নমানের খাতায় পড়ে। এটা উন্নয়ন বলে না। ল্যাব দিয়ে কিছুদিন বাদে উঠে যাবে এই পিচ, এটা উন্নয়নমূলক কাজ। এটা কতদিন আগে দিয়েছিল? কালকে রাত্রে দিয়েছে, আজকে উঠে গেছে। তো এটা উন্নয়নমূলক কাজ কোথায় হলো? তবে গত কয়েকদিন ধরে লাগাতার বিভিন্ন চন্দ্রপুর, বলদা খাল, রেশম বাগান সহ বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কার নিয়ে গুরুতর অভিযোগ উঠছে। জনগণের পয়সা এভাবে গিলে খাচ্ছে ঠিকাদার সহ ঊর্ধ্বতন মহল। এ ধরনের অভিযোগ লাগাতার খবরের শীর্ষস্থান দখল করলেও কোনো তদন্ত নেই সরকার এবং নিগম প্রধানের। কোটি কোটি টাকা এভাবে আত্মসাৎ করে সুশাসনকে কলঙ্ক করছে তারা। শান্তন টিভি। শুক্রবার সকাল 11টা নাগাদ দক্ষিণ জেলার সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত কলাছড়া গার্তাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস বিষয়ে শিক্ষক রঞ্জিত দেপুরমার বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রীরা। কারণ অন্য শিক্ষকের পড়ানো তারা বুঝেন না, ভালো করে বোঝাতে পারেন রঞ্জিত দেপুরমা, তাই তারা রাস্তা অবরোধ করে রঞ্জিত দেপুরমাকে বিদ্যালয়ে পুনরায় চাইছে। এদিকে 8 নং জাতীয় সড়ক অবরোধের খবর পাওয়ার সাথে সাথে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষক বদলির বিষয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন। তারপর ঘণ্টাখানেক পর পথ অবরোধমুক্ত করে দেন ছাত্রছাত্রীরা। তবে ছাত্রছাত্রীরা যে দাবি তুলছে সেটা অনেকটাই আজব দাবি, কারণ এই ধরনের দাবি আগে কেউ তুলেনি। শিক্ষক বদলির প্রতিবাদে আন্দোলন বিভিন্ন সময় লক্ষ্য করা যায়, কিন্তু কোনো এক শিক্ষক, নির্দিষ্ট শিক্ষকের পড়া একমাত্র ছাত্রছাত্রীরা বুঝতে পারে সেটা আগে কখনো লক্ষ্য করা যায়নি, এবং নির্দিষ্ট একটা অংশের শিক্ষককেই তারা এদিন দাবি করলেন। পেছনে মূলত কি রহস্য সেটা ভালো বলতে পারবে রাজ্যের শিক্ষা দপ্তর। রবি স্যারের কি ট্রান্সফার হয়েছে? এটা কলাছড়া গার্দাং স্কুল। এখানে টিচারের ট্রান্সফার সম্পর্কে রাস্তা অবরোধ করেছিল স্টুডেন্ট। তারপর আলোচনার মাধ্যমে তারা রাস্তা অবরোধ ছাড়ে এবং এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। আর রাস্তার অবরোধের কারণে যে শিক্ষক বদলির কারণে যে রাস্তা অবরোধ হয়েছে এই বিষয়ে কি তারা কোনো আশ্বাস পেয়েই রাস্তা অবরোধ শেষ করে? তারা লেখালেখি করেছে, তারা মনে হয় আশ্বস্ত হয়েছে। দেখা যাক পরবর্তী সময় কি হয়। ভাটি ফটিকছড়া জেবি স্কুলে 8 জন ছাত্র, 2 জন শিক্ষক রয়েছেন। তারপরও বিদ্যালয়ে পড়াশোনা লাটে উঠেছে 2 জন শিক্ষকের কারণে। তারা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঠিকভাবে ক্লাস না করে নির্দিষ্ট সময়ের আগে ছুটি দিয়ে দেয় বলে অভিযোগ। মোহনপুরের অন্তর্গত ভাটি ফটিকছড়া এলাকায় স্থিত ভাটি ফটিকছড়া জেবি স্কুলের পড়াশোনা জন্মলগ্ন থেকে এভাবে চলে আসছে, যার কারণে বিদ্যালয়ের দিকে উৎসাহ নেই এলাকার অভিভাবক মহলের। যতদিন যাচ্ছে বিদ্যালয়ে
পড়ুয়ার সংখ্যা হ্রাস পাচ্ছে। অভিযোগ, বিদ্যালয় শুরু হয় সকাল ৮টা থেকে, কিন্তু সময়ের আগে নিজেদের মর্জি মাফিক ছুটি দিয়ে দেন স্কুলের 2 শিক্ষক। সাংবাদিকদের দেখে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলটির পড়াশোনা এভাবেই চলছে দীর্ঘদিন ধরে, যার ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংকটে। প্রশ্ন হচ্ছে, আর কতদিন এভাবে চলবে বিদ্যালয়টি? প্রতি মাসে মোটা অঙ্কের বেতন পেয়ে এভাবেই দায়িত্ব এড়িয়ে চলেছেন বিদ্যালয়ের যে শিক্ষক। সূত্রের খবর, এলাকার জনপ্রতিনিধিদের সাথে যে শিক্ষকের বেশ ভালো বোঝাপড়া রয়েছে, যার কারণে সবকিছু মাপ করে যাচ্ছে 2 শিক্ষকের। আইসা না চালু কি কেন আইসা না সবসময় আসে না না সবসময় আইসা আজকে আইসা না আর কি আজকে আইসা না কতজন আছে? 8জন আছে। না আজকে তাই আইসা না কয়জন? টোটাল 8জন আর কি। কয়জন আছে আজকে? আজকে তো 5জন আইছে। 5জন। 5জনের ছুটি দিলাইছেন আপনারা না? 5জন বলতে স্যারের কাছে মানে পয়সা দিয়ে হেডমাস্টারের নাম কি? ওই তো সকল বলবো কোন আইএস? আমরা সামন পুরাইস মনপুর না? যে সারা স্টুডেন্ট কয়জন এখানে? 8জন টোটাল। 8জন। টিচার? টিচার 2জন। 2জন। কোন আইএস অন্তর্গত? মোহনপুর আইএস। মোহনপুর। যে স্টুডেন্ট গুলি কেন নেই? স্টুডেন্টের ম্যাডামে বলছে ছুটি দিয়ে লাইছেন। হ্যাঁ, এটা কি ছুটি দিয়ে লাইছে নাকি আজকে? নিয়ে গেছে, গার্জেন নিয়ে গেছে এসডিএম আর কি। এসডিএম ম্যাডামে বললো ছুটি দিয়ে দিচ্ছে, ওখানে গেছে এইভাবে করলো। এখন গেছে ঠিক আছে, মানে স্যারে তো যার কাছে গেছে বলে স্যারে যদি কইছে আর কি গার্ডিয়ান আইসা ঠিক আছে অসুবিধার কারণে গিয়েছে। তারপরে ম্যাডামে বলছে এখনই গেছে, ছুটি দিয়ে লাইছে, এই কথাটা কইল। কিন্তু স্কুলের টাইম তো 12টার সময় ছুটি হওয়ার কথা, ঠিক না স্যার? ঠিক নেই আমার কথা? আপনারা দিয়ে লাইছেন সারা 10টা বা 10:20-এ। এদিকে ঠিক হইল নাকি? এটা ঠিক না স্যার। আপনার নাম? স্বপন দেববর্মা। স্বপন দেববর্মা। বিধ্বংসী আগুনে পড়ল বসত বাড়ি। ঘটনা কুমারঘাট ব্লকের অন্তর্গত দুলাল সরকারের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে কুমারঘাট ব্লক চত্বরে দুলাল সরকারের বাড়িতে আচমকা আগুন লেগে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় বসত ঘরটি। দুলাল সরকারের পরিবারের লোকজন এবং এলাকাবাসী জানায়, আগুন দেখতে পেয়ে সাথে সাথেই তারা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু শেষ রক্ষা হয়নি বসত ঘরের। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আমরা জানি না তারা বাসাতে আছে কিনা আছে। আমার ছোট মেয়ে রাস্তার দিকে বাজারে যাইতে আমরা কোয়ার্টারে উঠছে, হঠাৎ দেখছে আগুন। কইছে ওই একজন বাইক নিয়ে যাইতেছে, টাইম কইতেছে যে দেখো একটা বাসাতে আগুন লাগছে। ওই আমার ছোট মেয়ে আধা ঘন্টা ধরে চিল্লাইতেছে। এই চিল্লিবিলিতে অনেক কিছু মানুষ আইছে, আয়াত কেউ বাসাত বাইরে বাসাত নাই, বাইরে তো করতে মানে। এরপরে ব্লকের স্টাফও আইছে, আওয়ার পরে পাওয়া হয়েছে সবাই হইতেছে যে ইয়ে করো, ফায়ার সার্ভিস কল করো। আচ্ছা, কোন সময় আগুনটা লাগছে? হ্যাঁ, কোন সময় লাগছে আগুনটা? আগুনটা লাগছে 5:30। না 5:30 না, 6টার। আচ্ছা, সন্ধ্যা 6টার দিকে না? আচ্ছা, কার বাড়িতে আগুনটা লাগছে? এটা হইলো দুলাল সরকার। দুলাল সরকারের বাড়িতে? হ্যাঁ, দুলাল সরকারের বাড়িতে। আচ্ছা, কি থেকে আগুনটা লাগছে জানা আছে আপনার? আমি কইতে পারবো। আচ্ছা, একটা কল এসে যেখানে একটা আগুন লাগছে, তো আমরা এলাম সঙ্গে সঙ্গে আয়া এখন আগুনটা নিভাইছে আর কি। আচ্ছা, কোন এলাকাতে হয়েছে এটা? ব্লক চমুনি। আচ্ছা, ব্লকের কাছে। কার বাড়িতে আগুন লাগছে? সম্ভবত দুলাল কি জানি। দুলাল সরকার প্রাথমিক সূত্রে জানা গেছে। আচ্ছা, তো আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে এটা যদি বিস্তারিত? কোনো জিজ্ঞেস করছি না ওনাকে, মালিকের সাথে কোনো কথা হয় না। আচ্ছা, কয়টার সময় লাগছে আগুনটা আপনাদের কাছে? এরকম খবর গেছে? খবরটা গেছে তো এটা আমরা কন্ট্রোল রুমে করতে পারবো। আমরা তো খবর পাওয়া মাত্রই আই করি। প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের তিরোধান দিবসটিকে যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের সভাপতি সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সারা
সারা জীবন লড়াই করে গেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। সমাজে পিছিয়ে পড়া মানুষ যেন তাদের অধিকার পায় তার জন্য কাজ করে গেছেন তিনি। সমগ্র পৃথিবী জুড়ে ডক্টর বি.আর. আম্বেদকর উনার মহান আদর্শকে ছড়িয়ে দিয়েছেন। সে আদর্শ বর্তমান সময়েও প্রাসঙ্গিক। তার দিশাকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে প্রদেশ কংগ্রেস। বাবা সাহেব ভীমরাম রামজি আম্বেদকরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। ভারতবর্ষের এই মহামানব সমানতার জন্য এবং সমাজ সেবার মাধ্যমে অস্পৃশ্যতা দূরীকরণের যে লড়াই, এই লড়াই করে সমগ্র পৃথিবী জুড়ে ওনার যে মহান আদর্শ, এই আদর্শকে উনি ছড়িয়ে দিয়েছিলেন। আজও আমরা এই আম্বেদকরজির কাছ থেকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছি এবং সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী সমগ্র 6 ডিসেম্বর ডক্টর বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস। এই উপলক্ষে শুক্রবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা সহিত ডক্টর বি.আর. আম্বেদকর 69তম তিরোধান দিবস পালন করা হয়। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মীনারানী সরকার, পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী সুধাংশু দাস উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের আবাক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকরের আবাক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস বলেন, 6 ডিসেম্বর দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস। প্রতি বছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দিনটি পালন করা হয়। নতুন প্রজন্মকে ডক্টর বি.আর. আম্বেদকরের বিষয়ে অবগত করার জন্য দিনটি পালন করা হয়। বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস প্রতি বছর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে 6 ডিসেম্বর এবং 14 এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি, শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি। মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা, বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট শুভানুধ্যায়ী ভারতবর্ষে, ওনাকে স্মরণে রাখা, ওনার কৃতিত্ব, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের পুরো সিগনিফিকেন্সই আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মরণ করছি। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর ধলাই জেলার উদ্যোগে শুক্রবার আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হয় জেলাভিত্তিক বিশ্ব প্রবীণ দিবস 2023-24 এবং 2024-25। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন উদ্বোধক ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, ধলাই জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক আবিদ হোসেন, জেলা নোডাল অফিসার আশা ডক্টর সুধীর দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা প্রদান করা হয়। সরকার বয়স্কদের নিয়ে প্রতিনিয়তই ভাবছেন ওনাদের কিভাবে সম্মান এবং সম্বর্ধনা জানানো যায়। তো তারই আজকে একটা অঙ্গ হিসাবে আজকে ধলাই জেলায় আমরা আজকে 4 জন বয়স্কদের সম্মান জানালাম। এটা শুধু খুব একটা অল্প পরিমাণ অর্থরাশি,
কিন্তু সেটা একটা অর্থরাশি হলেও সেটা কিন্তু অনেক বড় একটা পাওনা। আমরা যারা আছি অভিভাবক এবং অভিভাবিকারা, আমাদের কিন্তু পরিবারের প্রতি যেমন দায়িত্ব থাকে, তেমনি পরিবারকে কিভাবে আগামী দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শুক্রবার উমাকান্ত একাডেমিতে বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, জেলা সভাধিপতি সহ অন্যান্যরা। দুদিনব্যাপী জেলা স্তরের এই প্রদর্শনীতে ছাত্ররা নিজ নিজ মডেল তুলে ধরেন। মেয়র দীপক মজুমদার এই প্রদর্শনীর প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের আগামী দিন সমৃদ্ধ করে তুলতে হবে। বিশেষ করে আজকে যারা প্রদর্শনীতে অংশ নিয়েছে তাদের বিজ্ঞান মনস্ক তৈরি করতে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, তাহলে তারা এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। বিজ্ঞান মেলা হচ্ছে এখন বিভিন্ন নামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের নাম পরিবর্তন করে অনুষ্ঠান করা হচ্ছে, কিন্তু মূলত বিজ্ঞান সায়েন্স এক্সিবিশন আমরা আগে থেকেই দেখেছি এবং সায়েন্স এক্সিবিশন বা আজকে যে বাল বৈজ্ঞানিক প্রদর্শন বিষয়বস্তু একটাই, আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা স্কুলের ছাত্ররা তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনাকে মডেল হিসাবে তারা তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করা, তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের সৃষ্টি বা উদ্ভাবনী যে ভাবনাকে দিয়ে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর মডেল তৈরি করা এবং তার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের যে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।